নসিমন বিবির গায়ে কড়কড়ে বেগুনি রঙের শাড়ি আর ঢিলেঢালা একটা ব্লাউজ, যেটা সামনে দুটো বোতাম খোলা। খোলা বোতামের ফাঁক দিয়ে সগর্বে বের হয়ে আছে তার শরীরের সবচেয়ে আকর্ষণীয় অনাবৃত অঙ্গ। বোতাম দুটো কিছুক্ষণ আগে ছিঁড়ে তার পায়ের কাছে গড়াগড়ি খেয়ে দরজার চৌকাঠের নিচে এসে স্থির হয়েছে। নসিমন বিবি আমার স্ত্রী। 6 বছর আগে নিজের শরীরের ভাঁজে ভাঁজে উপচে পড়া যৌবনে টইটুম্বর নসিমনকে আমার বউ করে এনেছিলেন মা। আমার অবশ্য কোনো দিক থেকেই বউয়ের প্রয়োজন ছিল না। আমি জন্ম থেকেই বিছানার সাথে মিশে থাকা প্রায় মিলিত একজন মানুষ। আমার শুধু একজন সেবিকা হলেই হতো। জন্ম থেকে বিকলাঙ্গ ছেলের সেবা মাই করেছেন। মা শুধু আমার সেবাই করেননি, আমার জন্য স্বামী সংসারও ছেড়েছেন। প্রতিবন্ধী আমার জন্মের পর বাবা কোনোভাবেই চাননি আমি বেঁচে থাকি। মাকে শর্ত দিয়েছেন, হয় আমার মায়া ত্যাগ করতে হবে, নয় সংসারের। আমার মমতাময়ী মা সংসারের মায়া ত্যাগ করেছেন, তবু আমাকে ছাড়েননি। এই অচল সন্তানকে তিনি বুকে আঁকড়ে ধরে রেখেছেন প্রায় 36 বছর। একটা মুহূর্তের জন্য অবহেলা অযত্ন করেননি। একটা সময় আর মাকে দিয়ে সব কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। তখনই মা মোটা অঙ্কের দেনমোহর সাথে জমি লিখে দেওয়ার লোভ দেখিয়ে আমার জন্য একটা বউ চেয়েছেন। কিন্তু আমাকে স্বামী হিসেবে কেউ মেনে নিতে চায়নি কোনো কিছুর বিনিময়ে। তখনই মা সন্ধান পেয়েছেন জন্ম পরিচয়হীন অসহায় নসিমনের, যার কিছু চায় না, শুধু পেট ভরে মোটা চালের ভাত হলেই সে যে কোনো কাজ করতে প্রস্তুত, যে কোনো পরিচয় বহন করতে প্রস্তুত। সে সুযোগটাকেই মা কাজে লাগিয়েছেন। বসন্তের এক কোকিল ডাকা বিকেলে নসিমন আমার ঘরে বউ হয়ে এসেছিল। গাঢ় কাজল চোখের মেয়েকে দেখে বিকলাঙ্গ আমার মনেও সেদিন বসন্তের কোকিল ডেকে উঠেছিল। অথচ কোনোদিন তাকে ভালোবাসার কথাটা প্রকাশ করতে পারিনি। বাক প্রতিবন্ধী আমি, কিভাবে মনের কথা প্রকাশ করব? যার হাত অচল, পা অচল, কণ্ঠ স্তব্ধ, সে কিভাবে কোন ভাষায় স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করবে? সেজন্য আমার অন্তরের বসবাস করার রানী সারা জীবন আমার ভালোবাসার স্পর্শ থেকে বঞ্চিত ছিল। বিয়ের দিন 7 পর যখন জানালার পাশে এসে দাভায় আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে শীষ দিয়ে নসিমনকে ডাকত, গায়ের ময়লা কাপড় পাল্টিয়ে সুটকেস থেকে আতর মেখে লিপস্টিক লাগিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে নসিমন তখন ঘর থেকে বেরিয়ে যেত। এসব দৃশ্য দেখে বিকলাঙ্গ আমার কেবল চোখের কোণে ভিজে উঠত। আমি ইচ্ছে করে তখন ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে রাখতাম। নসিমন ফেরার আগ পর্যন্ত আমি কেবল ছটফট করতাম। দেয়াল ঘড়িতে যখন রাত 3টে, তখন আবার গুনগুন করে গান গাইতে গাইতে আলতো হাতে দরজা ধাক্কা দিয়ে নসিমন ঘরে প্রবেশ করত। সারা পিঠময় ছড়ানো ভেজা চুল থেকে যখন টপ টপ করে পানি ঝরত, সেই দৃশ্য দেখতে দেখতে আমার গলার মধ্যে আটকে থাকা কষ্টের দলা থেকে তখন কেবল অনবরত রক্ত ঝরত। একসময় নসিমন এসে নিঃশব্দে আমার পাশে শুয়ে গভীর ঘুমে হারিয়ে যেত। তখন আমি ঠোঁটের পাশের আঁচড়, গলার নিচে লাল হয়ে যাওয়া ভালোবাসার চিহ্নের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলতাম। এইভাবেই চলছিল এতগুলো বছর। নসিমন সেজন্য কখনো আমার সেবা করা নিয়ে কোনো অভিযোগ করেনি। আমার স্ত্রী হয়ে এসে তো তার কোনো অভাব রইল না। দেহের অভাব, পেটের অভাব। কিলো, ও বাদাইম্মার বেটি, তুই কি ঠাট দেখায় এভাবে খাড়াই থাকবি? এত সোহাগ করিস না। মাগির মতলব কি হেইরা জেগা? সাদা শাড়ি কি পিন্দব না? স্বামী খাইয়াও মাগির দেমাগ কমে নাই। এই কথাগুলো যখন নসিমনকে উদ্দেশ্য করে আত্মীয় অনাত্মীয় অনেক বলছিল, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আমি বুঝতে পারলাম না কেন নসিমনকে এমন অভিযোগ করা হচ্ছে। আমার মৃত্যুর জন্য সে কেন দায়ী হবে? বরং বুকের খাঁচায় বন্দি থাকা ছটফট করা প্রাণটাকে এতদিন মা আর নসিমন জোর করে সেবা যত্ন দিয়ে ধরে রেখেছিল। এবার তার পুরোপুরি মুক্তি ঘটেছে। কত সময় কারণে অকারণে নসিমনকে মায়ের কথা শুনতে হয়েছে, পাড়া পড়শির কথা শুনতে হয়েছে। সে সুন্দর কেন, এটাও তার অপরাধ। সে সাজে কেন, এটাও তার অপরাধ। তার এত সব অপরাধের জন্য অবশ্য আমিই দায়ী। প্রতিবন্ধী স্বামীর স্ত্রী সুন্দর হতে পারবে না, এটা মানুষ সৃষ্ট নিয়ম। আমি জীবিত থাকা অবস্থায়ও এসব কথার কোনো প্রতিবাদ করতে পারিনি, মৃত অবস্থায়ও পারছি না। আমার মৃত্যুতে যেন কারো শোক নেই। মনে হচ্ছে যেন সবাই অধীর আগ্রহে এই দিনটার জন্যই অপেক্ষাই করছিল। আমার চলে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার। শুধু নসিমনকে কিভাবে অপমান করবে, কিভাবে সবার সামনে অপদস্থ করবে, এটাই সবার পণ লক্ষ্য।
কি কঠিন মনের মেয়ে নসিমন, শত শত বাক্যবাণে জর্জরিত হয়েও ঘরের দেয়ালে ঠেস দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনজন মানব মূর্তি এবার এসে নসিমনের চুল ধরে টানছে। তারা ব্লাউজের বোতাম ছিঁড়েও ক্ষান্ত হয়নি, এবার নাক ফুল খুলতে এসেছে। আমি কোনোভাবেই ভেবে কুল পাচ্ছি না সাদা শাড়ি নসিমন কেন পরবে, নাক ফুল সে কেন খুলবে। আমাকে নসিমন কখনো স্বামী মনে করেনি। আমি কখনো তার পেটের ক্ষুধা মেটাতে পারিনি, দেহের ক্ষুধা মেটাতে পারিনি। সে আমি কি করে তার স্বামী হই? নসিমনের একটা আশ্রয়ের প্রয়োজন ছিল আর আমার সেবিকা। দুজনেরই অভাব মিটেছে। সে আমার মৃত্যুতেই নসিমনের কি আসে যায়? আজ আমাদের বাড়ি ভর্তি শত শত মানুষ, পরিচিত অপরিচিত, আত্মীয় অনাত্মীয় মানুষের যেন অভাব নেই। 6 বছর বউ হয়ে এসেও নসিমন এদের কাউকেই দেখেনি। 36 বছর বয়সে তো আমি অনেককে দেখিনি। সবাই এ বাড়ি আসলেও কেউ আমাকে দেখতে আসতো না। আজও কেউ আমাকে দেখতে আসেনি। প্রতিবন্ধী একজন লোকের মৃত্যুতে তার স্ত্রীকে নিয়ে কি নাটক হয়, সবাই কেবল সে তামাশাই দেখতে এসেছে। বউ, আমার বড্ড হাসি পাচ্ছে। সে আবার কি জিনিস? স্বামী স্ত্রীর দায়িত্ব, কর্তব্য ও সম্পর্কের গভীরতা যে ব্যাপক, যেটা আমাদের মাঝে কখনো ছিল না। নসিমনকে তো কবুল বলিয়ে স্বীকৃতি দিয়ে আনা হয়েছে পাগল, অসুস্থ আমার সেবা করার জন্য। বিনিময়ে জুটত গামলা ভরা ভাত। যে ভাতের লোভ দেখিয়ে তাকে আনা হয়েছে, সে ভাতের অবশ্য অভাব হয়নি। তাই বিয়ের আগের হাড় লিকলিকে 36 কেজি নসি এখন ভাত খেয়ে 74 কেজি ওজনের নসিমন বিবি হয়েছে। এত শত মানুষের ভিড়েও নসিমন বিবি শাড়ি টেনে বুক ঢেকে দিচ্ছে না। বুক ঢেকে কি হবে? এই শরীর বিয়ের পরও ছিল পরপুরুষের খোরাক, বিধবা হওয়ার পরও পরপুরুষেরাই খোরাক হবে। নসিমনের সাদা ধবধবে বুকের দিকে তাকিয়ে আমার বড় কষ্ট হচ্ছে আজ। দা ভাই যদি তাকে মেনে না নেয়, তাহলে কি হবে ওর? কে ছিঁড়ে খাবে এই নরম তুলতুলে তুলার মতো শরীরটা? নসিমনের ভেতর যে তিত্তির করে বড় হচ্ছে আর একটা ছোট্ট প্রাণ, সেটা তো কেউ জানে না। নসিমন যেমন জন্ম পরিচয়হীন মানুষ, নসিমনও কি সেরকম জন্ম পরিচয়হীন আর একটা মানুষ জন্ম দেবে? আমি জীবিত থাকা অবস্থায় যখন সে এই সত্য কাউকে জানায়নি, আমি মরে গেলে কি কেউ এই সত্য বিশ্বাস করবে? আমাকে তুলে নেওয়া হচ্ছে শেষ গোসলের জন্য। আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, হে দয়াময়, আমার নসিমনকে তুমি দয়া করো। দা ভাইরা, দিলে রহমত দাও। সে যেন সবার সম্মুখে আমার নসিমনকে গ্রহণ করে। তার সন্তানের স্বীকৃতি সে দেয়। দেবেই বা না কেন? তার তো কোনো পিছুটার নেই। আমরা দুই ভাইয়ের মধ্যেও দাবাই ছিল আমার 6 বছরের বড়। মা শখ করে বিয়েও করিয়ে দিয়েছেন তাড়াতাড়ি। কি কারণে যেন ভাবির সাথে বনিবনা হতো না বিয়ের প্রথম থেকে। একদিন ভাবি সব রেখে বাপের বাড়ি বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি। দা ভাইও আর ফেরানোর চেষ্টা করেনি। এত সব কিছু কেন হয়েছে আমি জানি না। এই জগৎ সংসারের কত কিছুই আমার অজানা। এই পৃথিবীর কেউ তো আমাকে মানুষই মনে করতো না। পরে মা অনেক চেষ্টা করেছে দা ভাইকে বিয়ে করানো। সে রাজি না হওয়ার পরবর্তীতে নসিমনকে আমার জন্য, দা ভাই যখন আমি ঘুমিয়েছে ভেবে ফিস ফিস করে নসিমনের সাথে কথা বলতো, তখন তো সে আমার অজুহাত দিত। এখন তার কোনো অজুহাত রইল না। এবার কিসের অজুহাতে? পারবে না, পারবে না যে এটা তো ঠিক। নষ্ট পুরুষদের নারী শরীরের স্বাদ নেয়ার জন্য বায়নার অভাব হয় না, আবার অবৈধ সন্তানের স্বীকৃতি না দেওয়ার জন্য অজুহাতের অভাব হয় না। আমার দা ভাই কি সত্যি খারাপ পুরুষ ছিল, যে কারণে ভাবির সাথে সংসারটা টেকেনি? নাকি আমার নসিমন খারাপ মেয়ে মানুষ, যে শরীরের লোভ দেখিয়ে আমার দা ভাইকে বশ মানিয়েছে? জানি না। আমার মতো বিকলাঙ্গ পুরুষকে এ পৃথিবীর সব রহস্য জানতে হয় না। একদল মেয়ে নসিমনকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে সাদা শাড়ি পরানোর জন্য। এমন সময় গোসল শেষ করিয়ে আমাকেও সাদা কাফনে সাজানো হয়েছে। এত এত নাটক হচ্ছে পুরো বাড়িতে, অথচ কোথাও দা ভাই আর মাকে দেখছি না। মা হয়তো তার আদরের ছেলেকে হারিয়ে শোকে মূর্ছা গেছেন। দা ভাই কোথায় হারিয়েছে? তার তো আজ কোথাও হারানোর দিন না, আজ তার জয়ের দিন, নসিমনকে পুরোপুরি পাওয়ার দিন। এমন সময় কোথা থেকে যেন মাকে দেখতে পেলাম। মাকে দেখার বড় তৃষ্ণা ছিল, সেই তৃষ্ণা যেন মিটছে। আমাকে শেষ দেখার জন্য উস্কো চুলে কোত্থেকে যেন দা ভাইও বেরিয়ে এলো। মা সবার সম্মুখে উচ্চ স্বরে ঘোষণা দিলেন, কোথায় আমার নসিমন? কেউ তাকে কিছু বলবে না। 6 বছর আগে আমি পছন্দ করে তাকে এই বাড়ির বউ করে এনেছি। সে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছে। আমার অসুস্থ ছেলেকে নিয়ে কখনো কোনো অভিযোগ করেনি।
আমার আমজাদ আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু ফরহাদ তো আছে। আমি নসিমনকে ফরহাদের বউ করেই ঘরে রেখে দেব। কোনো সাদা শাড়ি নয়, তার পরনে সবসময় রঙিন শাড়ি থাকবে। দা ভাইয়ের পাশে এসে নসিমন দাঁড়িয়েছে। দুজনকে পাশাপাশি দেখে আমার কেমন যেন শান্তি শান্তি লাগছে। আমার অন্তিম যাত্রা এত সুখের হবে আমি স্বপ্নেও ভাবিনি। মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিলাম। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।